হচ্ছে রাজ্য বাজেট। আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করবেন। সামনে লোকসভা ভোট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকল্প চালু রাখতে হবে। রাজ্য সরকারকে চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্প যেগুলো মানুষের উপকারের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে আরম্ভ করে কৃষক বন্ধু, এই সমস্ত কিছু। কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, দুর্নীতির অভিযোগ রয়েছে 100 দিনের কাজের টাকা নিয়ে। যারা 100 দিনের কাজ করেছেন দিনের পর দিন, তারা তো অনেক বকেয়া তাদের বাকি আছে, তারা তো টাকা পাননি। আর 2রা ফেব্রুয়ারি ধর্ণা মঞ্চ থেকে 21 লক্ষ শ্রমিককে কেন্দ্রের যেটা দেওয়ার কথা সেই বকেয়া দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ চাপের ওপর চাপ। এই চাপ নিয়ে কিভাবে রাজ্য বাজেট হবে এ নিয়েই আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এবং আমরা নজর রাখবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কি কি প্রকল্প এখন চালু আছে, কি কি প্রকল্প চালু রাখতে হবে, মানে লোকসভা ভোট তার আগে তো বন্ধ করতে পারা যাবে না, কি বার্তা দেওয়া এবং আয়ের উৎস কি রাজ্য সরকারের, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আপনাদের সামনে রাখবো। তবে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর বি এন গাঙ্গুলি। আপনাকে স্বাগত জানাই। কি মনে হচ্ছে যে ডক্টর গাঙ্গুলি, যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে আমি যেটা বললাম, এই যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, দুর্নীতির অভিযোগ পাল্টা, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তো আদপে এই লোকগুলো মার খাচ্ছে, যে লোকগুলো 100 দিনের কাজ করেছেন, যে মানুষগুলো 100 দিনের কাজ করেছেন, বকেয়া বাকি আছে, এখন তো কাজ পাচ্ছেনই না। এই যে কয়েক হাজার কোটি টাকা তাদের জন্য খরচ হয়ে যাবে, রাজ্য বাজেটে তাতে চাপ পড়বে না? নিশ্চয়ই পড়বে, কিন্তু কথা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা এটা শুধু তৃণমূলের যে সরকার রয়েছে তার প্রতি নয়, বহুবার বহু স্টেটেতে কেন্দ্রের বঞ্চনা থাকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকারের আয়ের দুটো উৎস, একটা হচ্ছে সেল ট্যাক্স, একটা হচ্ছে এক্সাইজ। এই দুটো থেকে আয় হয়, বাকি কোনো জায়গাতেই আয়ের সম্ভাবনা নেই। 6 লক্ষ কোটি টাকা ধার আছে। এই 6 লক্ষ কোটি টাকা কিন্তু কম নয়। একটা গৃহস্থ যদি কিছু ধার করে তাকে শোধ করতে হয়, শোধ করার কোনো রাস্তা এখানে নেই। ধার নিলে তো শোধ করতে হবে, সেই শোধটা কি করে করবে বাজেটে সেটা দেখানো একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ছিল। আচ্ছা, কিন্তু যে জনহিতকর কাজগুলো করছে সেগুলো কোনো বন্ধ করার উচিত নয়, কারণ এতেতে বহু লোক উপকৃত হচ্ছে। এটা কিন্তু জনহিতকর কাজ। কিন্তু তার সঙ্গে সঙ্গেই আমার সোর্স অফ ইনকামটা বাড়াবো কি করে তার একটা পথ দেখানো বাজেটে উচিত। এই বলে আমি এখনো মনে করি যে এর আগে যে সরকার ছিল, এক্সেপ্ট প্রফুল্লচন্দ্র সেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সেগুলোর কথা বলতে পারবো না, কারণ এখন যে হচ্ছে, এর আগে একটা 34 বছর বামফ্রন্ট সরকারও রাজত্ব করেছিল, তখনও কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ উঠেছিল এবং বামফ্রন্ট সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল। ডক্টর অশোক মিত্র তখন আপনার অর্থমন্ত্রী ছিলেন। এবং কিন্তু এখানেতে হচ্ছে কি, পথটা রাজ্যকেই দেখাতে হবে কিভাবে আমার সোর্স অফ ইনকামটা বাড়াবো। কারণ আপনি যেটা বলছিলেন জনহিতকর, সত্যি তো এই যে লক্ষ্মীর ভান্ডার বলুন, কন্যাশ্রী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, বিশেষ করে এই খাতে যে টাকা খরচ হবে সেগুলো তো বন্ধ করা যাবে না। কারণ আপনি বলছেন যে বারবার যে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, সমাজের প্রত্যেক অংশের মানুষ উপকৃত হচ্ছেন, অন্তত রাজ্য সরকারের দাবি। সেইগুলো বন্ধ করলে তো মানুষেরই ক্ষতি হবে। এবং এর আগে বোধহয় সম্ভবত এই এত প্রকল্প এরকম ছিল না, কোনোদিনই ছিল না। এগুলো নতুন সংযোজন এবং এগুলো মানুষের খুব কাজে লাগছে। ধরুন সামান্য হলেও মানুষের কিন্তু কাজে লাগছে। এই জনহিতকর প্রকল্পগুলোকে কখনোই বন্ধ করা যাবে না, কিন্তু নিজের পায়ে রাজ্যকে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াবে সেটা রাজ্য সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, কি পথে চললে আমি সোর্স অফ ইনকাম বাড়াবো। যেমন একটা বাড়িতে যদি সোর্স অফ ইনকাম না থাকে, শুধু ধার 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 করতে করতে তো সেখানে কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান করা যাবে না। তা আমরা পৃথিবীর যে কোনো দেশেতেই দেখেছি, বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যই কিন্তু কেন্দ্রের থেকে বঞ্চিত সব সময় হয়। শুধু একটা স্টেট নয়, পশ্চিমবঙ্গও নয়, অনেক রাজ্যে দেখবেন ইদানিং কর্ণাটক গভর্নমেন্টেরও মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দুজনে এসে ধর্নায় বসেছিলেন দিল্লিতে। এবং
আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী, তিনি বাজেট শুরু করলেন। পৌঁছে গেছে আর সেই সঙ্গে 8 কোটিরও বেশি মানুষকে সরকারি পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে, যা এক বিরাট সাফল্য। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক ব্যক্তির কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 20শে জানুয়ারি 2024 তারিখে সমস্যা নামে এক নতুন উদ্যোগ চালু করেছেন। এই সার্বজনীন পরিষেবা দানই আমাদের সরকারের চালিকা শক্তি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সব সময় সঠিক আর্থিক পরিকল্পনা এবং আর্থিক শৃঙ্খলা ও ইতিবাচক বৃদ্ধির পথে এগিয়ে চলেছি। জিএসডিপির হিসাবে পশ্চিমবঙ্গের অর্থনীতি 2010-11 অর্থবর্ষে 4,60,959 কোটি টাকা থেকে প্রায় 4 গুণ বেড়ে 2023-24 অর্থবর্ষে 17,939 কোটি টাকা হয়েছে। বৃদ্ধির হার এবং অর্থনীতির সূচক অনুসারে এই অর্থবর্ষে পশ্চিমবঙ্গের অর্থনীতি জাতীয় অর্থনীতিকে অতিক্রম করেছে। বাজেট পড়া শুরু করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্পক্ষেত্রের অবদানও গুরুত্বপূর্ণ। এই বাজেট, রাজ্য বাজেটে চ্যালেঞ্জ থাকার কথা, যেটা আমার সঙ্গে অর্থনীতিবিদ যিনি বলছিলেন, ডক্টর গাঙ্গুলি বলছিলেন, ডক্টর গঙ্গোপাধ্যায়, যে আয়ের উৎস কি, রাজ্য সরকারের আয়ের উৎস কি হবে, সেই দিশা, সেই দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। রাজ্যকেই পথ খুঁজতে হবে আয়ের। এখন পর্যন্ত যে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের উপকারের জন্য এই সমস্ত প্রকল্প, সেই জনহিতকর প্রকল্পগুলো বন্ধ করা উচিত নয়, তাও বলছিলেন অর্থনীতিবিদ। হ্যাঁ, ডক্টর গঙ্গোপাধ্যায় যেটা বলছিলেন, আয়ের উৎস কি হতে পারে, আপনার কি মনে হয়? দীর্ঘদিন আপনি বিভিন্ন দেশে ঘুরেছেন, একটা স্টেটের পক্ষে তার আয় বাড়ানো কতটা সম্ভব? আয় বাড়ানো সংখ্যা হচ্ছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গে ট্যুরিজম, অন্য স্টেট গভর্নমেন্টকে ট্যুরিজমকে হাই প্রায়োরিটি দিচ্ছে। ট্যুরিজম দিলে দুটো দিক থেকে আয়ের সম্ভাবনা আছে, একটা যেমন হচ্ছে দেশীয়, একটা হচ্ছে বিদেশি। বিদেশিরা প্রচুরভাবে এখানে ভ্রমণ করলে আয়ের উৎসটা বাড়তে পারে।